আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 9,30,000 কোটি টাকার এবারের বাজেটে অগ্রাধিকার পাচ্ছে 11টি খাত। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। টিকা কিনতে বছরে খরচ হচ্ছে প্রায় 1,500 কোটি টাকা। আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদনে তাগিদ বিশেষজ্ঞদের। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 5টি দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত। মাঝরাতের ঝাঁকুনিতে আতঙ্কিত মানুষ। এবং বিশ্বকাপে বি গ্রুপে ফেভারিট কানাডা এবং সুইজারল্যান্ড। কাউন্টার অ্যাটাকের ফুটবল দিয়ে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কাতার ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। ত্রয়োদশ জাতীয় সংসদে শুরু হলো 2026-27 অর্থবছরের বাজেট অধিবেশন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের দ্বিতীয় অধিবেশনে শিশু রামিসা ও প্রয়াত সাবেক এমপি, মন্ত্রী, হুইপ ও গণ্যমান্য ব্যক্তি সহ 16 জনের জন্য শোক প্রস্তাব পাশ করা হয়। এছাড়া সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রীরা। আগামী 11 জুন সংসদে বিএনপির সরকারের প্রথম বাজেট প্রস্তাব আকারে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী অর্থবছরের রেকর্ড 9,30,000 কোটি টাকার বাজেটে অগ্রাধিকার পাচ্ছে 11টি খাত। উচ্চ মূল্যস্ফীতি আর বৈশ্বিক জ্বালানি অনিশ্চয়তার মধ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেই বেশি মনোযোগ দিচ্ছে সরকার। এজন্য বাজেটে গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি ও আর্থিক কাঠামো পুনর্গঠনকে। যদিও বিশ্লেষকদের মতে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে অগ্রাধিকার খাত নির্ধারণের সরকারের পরিকল্পনা যৌক্তিক নয়। এতে করে আগামীতে ঋণের বোঝা আরও বড় হবে বলে মনে করেন তারা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলার প্রেক্ষাপটে আসছে বাজেটে রেকর্ড পরিমাণ খরচের পরিকল্পনা সরকারের। এমন বাস্তবতায় দাঁড়িয়ে 11টি খাতকে দেয়া হচ্ছে অগ্রাধিকার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন গুরুত্ব দেয়ায় অগ্রাধিকার তালিকায় থাকছে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তোলা। দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে 2034 সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের রোডম্যাপও থাকছে বাজেটে। যদিও এর মাঝে গতানুগতিক ধারার বাইরে কোনো চমক নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এইবার বড় ধরনের চ্যালেঞ্জ হবে, কারণ সরকার চাইবেন যে তাদের রাজস্ব ব্যয় এবং উন্নয়ন ব্যয় এটা তারা যাতে বাস্তবায়ন করতে পারেন। সমান্তরালভাবে যদি রাজস্ব আয় আবার না বাড়ে তাহলে কিন্তু ঋণ নির্ভরশীলতা আরো বাড়বে। এই বড় বাজেটের জন্য যে পরিমাণ রাজস্ব আহরণের দরকার, সেই রাজস্ব আহরণের সামর্থ্য এই মুহূর্তে এই সরকারের নেই। বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচি পাচ্ছে বাড়তি মনোযোগ। 40 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে খরচ করতে হবে 13,000 কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়কে প্রাধান্য না দিয়ে অর্থনৈতিক টানাপোড়েনের মাঝে সরকারের অগ্রাধিকার খাত নির্ধারণ যথাযথ হয়নি বলে মনে করেন অর্থনীতিবিদরা। ফ্যামিলি কার্ড কর্মসূচি এই ধরনের উচ্চ মূল্যস্ফীতি, স্থবির কর্মসংস্থান, সেই ধরনের সময়ের সাথে এই ধরনের কর্মসূচি মিলে, কিন্তু গোড়ার সমস্যাটা তো হলো আপনার মূল্যস্ফীতি অনেক বেশি। তবে নানান চ্যালেঞ্জ থাকলেও সরকার অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করতে যাচ্ছে বলে দাবি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার। সর্বজনের অর্থনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করা যায়, অর্থাৎ সেইটার লক্ষ্য রাখা হবে। শিক্ষা, স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে। অতীতে আমরা বরাদ্দ বাড়িয়েছি, কিন্তু সেই বরাদ্দের ব্যবহার নিশ্চিত করতে পারিনি। করের ফাঁকি হয়েছে, করের ফন্দি ফিকির হয়েছে। এদিকে উচ্চবিলাসী এ বাজেট বাস্তবায়নে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা, যাকে অবাস্তব আখ্যায়িত করে বিশ্লেষকরা বলছেন এতে সরকারের ঋণ যেমন বাড়বে তেমনি বাড়তি করের বোঝা বইতে হবে জনগণকে। বিশাল আকারের বাজেটের একটা বিশাল আকারের ঘাটতিও চলে আসে, সেইটা
মূল্যস্ফীতির উপরে আরো অতিরিক্ত চাপ তৈরি করবে। উচ্চমাত্রা অভ্যন্তরীণ ঋণ ব্যবহার করার ফলে বেসরকারি খাতের জন্য ঋণ প্রাপ্যতা বা সরবরাহ কাঠামোটি সংকুচিত হয়ে যায়। আগামী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি 6.5% ধরা হয়েছে, আর মূল্যস্ফীতি 7.5% বেঁধে রাখার পরিকল্পনা সরকারের। বর্তমান বাস্তবতায় এই লক্ষ্য অর্জন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই রায় দেন। বিচারক তার পর্যবেক্ষণে বলেন, 2 আসামির অপরাধ সংশোধনযোগ্য নয় এবং তাদের শাস্তি না দিলে আদালত প্রশ্নবিদ্ধ হবে। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সর্বস্তরে কর্মমুখী প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে দক্ষতা ভিত্তিক কর্মমুখী শিক্ষার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক প্রজন্ম গড়তে নৈতিক শিক্ষার বিকল্প নেই। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 5টি দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের বেশ কয়েকটি জেলায় এই ভূমিকম্প অনুভূত হয়। অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় রাত 11:36 এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.7। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভুটানের পুনাখা শহর থেকে 7 কিলোমিটার দূরে। কম্পন অনুভূত হওয়া দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান ও চীন। মাঝরাতের এই আকস্মিক ঝাঁকুনিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে টিকা কিনতে খরচ হচ্ছে বছরে 1200 থেকে 1500 কোটি টাকা। দেশে এসব টিকা উৎপাদন করা গেলে কমবে আমদানি নির্ভরতা, অর্থনীতিতে যোগ হবে বিপুল পরিমাণ অর্থ। বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর কাজ করেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচক পূরণ করতে না পারায় থমকে আছে অনুমোদন। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, পর্যাপ্ত জনবল, বাজেট ও সম্মিলিত সহযোগিতা পেলে দ্রুতই এই মাইল ফলক অর্জন করা হবে। তহিদুর রহমানের রিপোর্ট। জন্মের পরেই শুরু জীবনের সবচেয়ে বড় সুরক্ষা যুদ্ধ, যে যুদ্ধের অস্ত্র একটি ছোট্ট টিকা। দেশে প্রতি বছর কোটি কোটি শিশুকে দেওয়া হয় জীবন রক্ষাকারী ভ্যাকসিন। হাম, পোলিও, যক্ষ্মা, ডিপথেরিয়া থেকে শুরু করে নিউমোনিয়ার এক একটি টিকা বাঁচিয়ে দিচ্ছে লাখো প্রাণ। দেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দেওয়া সব টিকাই আসে বিদেশ থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও আন্তর্জাতিক সংস্থা গ্যাভির সহায়তায় এসব টিকা সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এতে একদিকে যেমন আমদানি নির্ভরতা তৈরি হচ্ছে, অন্যদিকে মোটা অঙ্কের টাকা চলে যাচ্ছে বিদেশে। আর আন্তর্জাতিক সংকট দেখা দিলে টিকা সরবরাহেও তৈরি হতে পারে অনিশ্চয়তা। প্রশাসন শাখার আন্ডারে এনসিএল ল্যাবরেটরির 5টা ভাগ আছে। একটা হচ্ছে মেডিসিন সেকশন, একটা হচ্ছে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি সেকশন, এনিম্যাল ল্যাবরেটরি আছে, ট্রেডিশনাল ল্যাবরেটরি আছে, আর রিসেন্টলি আবার যোগ হয়েছে কসমেটিক ল্যাবরেটরি, এই যে শ্যাম্পু বা বিভিন্ন সাবান টাবান, এটারও চেক করবে তারা। আর লাস্ট হচ্ছে ভ্যাকসিন ল্যাবরেটরি। এই কয়টা ল্যাবরেটরির মধ্যে শুধুমাত্র মেডিসিন ল্যাবরেটরিটা 16 মার্চ 2020 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা অনুমোদন দিয়ে দিয়েছে, যার জন্য আমাদের দেশে হাজার হাজার শত শত কোটি টাকা বিশ্বের বিভিন্ন দেশে এই ভ্যাকসিন মেডিসিনটা এক্সপোর্ট হচ্ছে। আমাদের ল্যাবরেটরিটা হচ্ছে ম্যাচুরিটি লেভেল 2, 9টা ইন্ডিকেটার আছে। এই 9টা ইন্ডিকেটার ম্যাচুরিটি লেভেল 2তে আছে।
এটা যাতে হবে ম্যাচুরিটি লেভেল 3-তে। ম্যাচুরিটি লেভেল যখন 3-তে যাবে তখন WHO বলবে যে হ্যাঁ তোমাদের ল্যাবরেটরিটা ম্যাচুরিটি লেভেল ঠিক হয়ে গেছে। তখন স্টেট অন ফান্ড সরকারের নিজস্ব ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেমন EDCL আছে বা প্রাইভেট কোম্পানি এবং লোকাল কোম্পানি যারা ভ্যাকসিন করে, তারা এই ল্যাবরেটরির মাধ্যমে বছরে 3 বার WHO হেডকোয়ার্টারে তাদের ভ্যাকসিনের জন্য অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে ম্যাচুরিটি লেভেল 3-তে গেলে। কখন? 31শে জানুয়ারি প্রতি বছর, 31শে মে এবং 30শে সেপ্টেম্বর। তখন তারা যাচাই বাছাই করবো ওদের ল্যাবরেটরি তো বাংলাদেশের এখন ম্যাচুরিটি লেভেল 3, তখনই তারা অ্যাপ্রুভাল দিয়ে ওকে তোমাদের ভ্যাকসিন অ্যাপ্রুভ। তখনই UN এজেন্সি কিনবে, তখনই গাভি কিনবে, তখনই সরকারের EPI প্রোগ্রামে এই ভ্যাকসিনগুলা প্রয়োজন না আমরা আর বিদেশ থেকে কিনবো না, আমরা এটা আমাদের ভ্যাকসিনগুলো WHO কোয়ালিফিকেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী এটা কোয়ালিফিকেশন হয়ে গেছে, আমরা এখান থেকে কিনবো। গাভি ইজ রেডি টু ফান্ড ডিসবার্স অল ফান্ড। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশে $200 মিলিয়ন দিচ্ছে। কী জন্য? তোমরা একটা ভ্যাকসিন প্ল্যান করো, যেটা গোপালগঞ্জ থেকে এখন ওই মুন্সিগঞ্জে আছে, ওখানে হচ্ছে $150 মিলিয়ন, আর বাদ বাকি $50 মিলিয়ন, 600 কোটি টাকার মতো। এই ল্যাবরেটরিটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য কি দরকার তোমরা সেটা করো। কিন্তু বছরের পর বছর, দশকের পর দশক ধরে আমরা একটা কথাই শুনি যে সিগনিফিক্যান্ট প্রোগ্রেস হ্যাজ বিন মেড। সে প্রোগ্রেসটা কোথায়? এটাকে জরুরি ভিত্তিতে WHO ম্যাচুরিটি লেভেল 3 যেন আমরা করতে পারি সেই ব্যবস্থায় আমাদের নিতে হবে। হাম প্রাদুর্ভাবের অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে নির্দিষ্ট সময়ে শিশুদের টিকা না দেওয়া। টিকা ক্রয় সহ বিভিন্ন জটিলতায় দেরি হয়েছে টিকা দিতে। তবে এই টিকা যদি বাংলাদেশে উৎপাদন করা যায় তাহলে তো সহজ হবে EPI কার্যক্রম, কিন্তু বাধা কোথায়? যে কোনো দেশের ন্যাশনাল রেগুলেটরি অথরিটি, বাংলাদেশের জন্য যেটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটার সার্বিক কার্যক্রমের যে একটা সক্ষমতা, সব দিক থেকে সব ধরনের প্রয়োজনীয় কার্যক্রম সুন্দরভাবে তারা অপারেট করতে পারছে কিনা, এইটা WHO বেশ কিছু ইন্ডিকেটর এবং সাব ইন্ডিকেটরের মাধ্যমে দেখে থাকেন। WHO ম্যাচুরিটি লেভেল 3 পাওয়ার জন্য 212টি সাব ইন্ডিকেটর রয়েছে। এগুলোর অলমোস্ট আমরা সবগুলো অ্যাচিভ করে ফেলেছি, আর সামান্য কিছু কাজ এখনও বাকি আছে, যেগুলো করতে পারলে এই জায়গায় স্বয়ংসম্পূর্ণ অবস্থা আসবে। জনবলের স্বল্পতা কিছু আছেই, একই মানুষ অনেক সময় একাধিক কাজের সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো ওনারা আপত্তি করেছেন। ওনারা দেখবে যে DGT এর সাংগঠনিক কাঠামোতে প্রত্যেকটা ফাংশন মেনশন করা আছে কিনা। তো ওই স্বাক্ষরিত অনুমোদিত কাঠামো যখন আমরা হাতে পেয়ে যাব, এটা আমাদের এক ধরনের অগ্রগতি। কিছু ঘাটতি হয়তো বাজেটের সীমাবদ্ধতা আছে এবং আপ টু দ্য মার্ক মনিটরিংয়ের ক্ষেত্রে লজিস্টিক সাপোর্টের কিছু ঘাটতি আছে। সরকারের সহযোগিতা সব লেভেলেই লাগবে। WHO যখন মনিটর করে, ইন্ডাস্ট্রিতেও কিন্তু এই অবজার্ভড অডিট হয়, এইটা রেগুলেটরি ইন্সপেকশন হয় এবং ফার্মাকোভিজিলেন্স হবে। আন্তর্জাতিক মানের ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রয়োজন স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রণ সংস্থা এবং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় পরিকল্পনা। নিজস্ব ভ্যাকসিন উৎপাদনে সফল হলে শুধু দেশের চাহিদাই নয়, আন্তর্জাতিক বাজারেও তৈরি হতে পারে নতুন সম্ভাবনা। এবছর হামের প্রকোপে মারা গেছে শত শত শিশু, আক্রান্ত হচ্ছে হাজার হাজার, কিন্তু বলা হচ্ছে এই সকল শিশু নির্দিষ্ট সময়ে টিকা না পাওয়ায় এমন প্রাদুর্ভাব। এই টিকা দেশে উৎপাদন সম্ভব। সমন্বিত প্রচেষ্টা, সরকারের আন্তরিকতা ও ওষুধ শিল্পের সহযোগিতায় পারে দেশে টিকা উৎপাদন করতে। বিশেষজ্ঞদের আশা খুব দ্রুতই বাংলাদেশও সেই মাইল ফলক অতিক্রম করবে। তৌহিদুর রহমান তুহি, ATN বাংলা, ঢাকা। পারিবারিক বন্ধনই দেশের প্রথম সংবাদ ভিত্তিক চ্যানেল ATN নিউজের 17 বছর ধরে পথ চলা সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন ATN নিউজ ও ATN বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ATN নিউজের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোকে পে চ্যানেলে রূপান্তরের জন্য সরকারের সহায়তা কামনা করেন ডক্টর মাহফুজুর রহমান। GM তসলিমের রিপোর্ট। দেশের প্রথম সংবাদ ভিত্তিক চ্যানেল ATN নিউজ গৌরবের 16 পেরিয়ে পা রাখল 17 বছরে। বাংলার 24 ঘন্টা, এই স্লোগানে দীর্ঘ পথ চলার এই আনন্দ ATN পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। হাসি, আনন্দ, স্মৃতিচারণ সহ নানা আয়োজনে
উদযাপন করা হলো এটিএন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। সারাদিন ধরেই চিল উৎসব মুখর পরিবেশ। নিউজ চ্যানেলের প্রতিদিনের ব্যস্ততা তো আছেই, এর মাঝেই ফুল আর কেক নিয়ে শুভেচ্ছা জানাতে এটিএন নিউজের কার্যালয়ে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। শুভেচ্ছা জানাতে আসেন এটিএন নিউজ ও বাংলার পরিচালক মণ্ডলী, বিজ্ঞাপনদাতা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা। আমার কাছে মনে হয় স্ক্রিপ্টিং, রাইটিং এবং যারা আমাদের নিউজ এডিটররা আছেন এবং যারা ভয়েস দেন প্রত্যেকেরই অত্যন্ত চমৎকার। নানা রকম চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আপনারা কোথাও কিন্তু আমাদের ছেড়ে যাননি। নিউজ চ্যানেল হিসেবে সক্রিয়তা বজায় রেখে জনগণের হৃদয়ে জায়গা করে নেওয়া এটিএন নিউজ আগামীতেও গণমাধ্যম হিসেবে নিজেদের অবস্থান অক্ষুণ্ণ রাখবে, এই প্রত্যাশার কথা জানান সবাই। সবার আগে সর্বশেষ সঠিক সংবাদ, এই মন্ত্রে পথ চলাটা কঠিন হলেও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তা সম্ভব করেছেন এটিএন নিউজের সংবাদকর্মীরা। আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দৃঢ় প্রত্যয় সবার কণ্ঠে। এটিএন নিউজকে ভালোবাসবো, একসাথে আমরা থাকবো এবং নিশ্চয়ই আপনার স্বপ্ন আমাদের স্বপ্ন এবং সবার স্বপ্ন সেটা পূরণ হবে। তীব্র প্রতিযোগিতায় সগর্বে টিকে থাকা যায় তখনই যখন এর পেছনে থাকে পারিবারিক বন্ধন। এটিএন নিউজের এই বন্ধন আরও সুদৃঢ় রাখার আহ্বান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। 16 বছর যাবৎ এখানে কাজ করে যাচ্ছেন, বেশিরভাগই 16 বছর প্রায় হয়ে গেছে অনেকেরই এই চ্যানেলের সঙ্গে। তো আমি সবাইকে বলবো যে চ্যানেলটাকে নিজের মনে করে এগিয়ে যান। একই সঙ্গে দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর টিকে থাকার স্বার্থে পে চ্যানেল প্রতিষ্ঠায় উদ্যোগী হতে সরকারের কাছে দাবি জানান তিনি। আমি আশা করব যে যারা কেবল অপারেটর আছে তাদেরকেও বলবো যে আপনারা সরকারকে সহযোগিতা করে এই চ্যানেলটাকে পে চ্যানেলে উন্নতি করতে পারলে আমার মনে হয় খুব ভালো হবে, আর আমরা খুব স্বচ্ছন্দে চলতে পারবো। যদি এই পে চ্যানেল থেকে যদি আমরা 2-3 কোটি টাকা পাই তাহলে কিন্তু এই বেতন দেওয়া বা অন্যান্য যে সমস্যাগুলি আছে এটা আর থাকবে না। একটা পে চ্যানেল করতে গেলে অনেক টাকার প্রয়োজন, তা জানি না এটা সরকার কতখানি আমাদের সহযোগিতা করবে, কিন্তু আশা করি, আমার মনে হয় আমাদের মন্ত্রী মহোদয় হয়তো বা উনি এটা বুঝবেন, বোঝার পর হয়তো বা আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবেন। আনুষ্ঠানিক আয়োজন শেষ হলেও সারাদিন ধরেই উৎসব মুখর ছিল এটিএন নিউজের সংবাদ বিভাগ। ছবি তোলা আর আনন্দ ভাগাভাগির মধ্য দিয়েই নতুন উদ্যমে আগামীর পথ চলার প্রেরণা খুঁজে নিয়েছেন তারা। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। বি গ্রুপ থেকে বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেবল যৌথ আয়োজক কানাডা এবং সুইজারল্যান্ডের। পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা তাদের শতকরা 80%। তবে কাউন্টার অ্যাটাকের ফুটবল দিয়ে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কাতার ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। 2026 বিশ্বকাপে বি গ্রুপের শক্তিমত্তার কথা জানাচ্ছেন পরাগ আরমান। বিশ্বকাপ ব্যর্থতা কাটাতে মরিয়া এবার সহায়ক কানাডা। এর আগে 1986 এবং 2022 বিশ্বকাপ খেলেছিল, কখনো গ্রুপ পর্বের বাধাও পেরোতে পারেনি তারা। এমনকি কোনো জয় নেই ম্যাপল স্লিপদের ঝুলিতে। অর্জনের মধ্যে গত বিশ্বকাপে প্রতিপক্ষের জালে 2টি গোল করতে পেরেছিল তারা। এবার ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামবে কানাডা। আলফান্সো ডেভিসের মতো বিশ্বমানের উইঙ্গার এবং জোনাথন ডেভিডের ক্ষিপ্র গতি তাদের মূল শক্তি। নিজেদের মাঠ, চেনা কন্ডিশন এবং গ্যালারি ভর্তি দর্শকের সমর্থন নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে অনেকটা এগিয়ে রাখবে দ্য রেডসকে। 12 জুন শুক্রবার দিবাগত রাতে কানাডা আর বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যকার খেলা দিয়ে শুরু হবে বি গ্রুপের উদ্বোধনী ম্যাচ। এই খেলা দিয়ে সহায়ক কানাডা পর্বের খেলাও শুরু হবে। গ্রুপের শেষ 2টি ম্যাচ হবে 24 জুন দিবাগত রাতে। টেকটিক্যালি এই গ্রুপের সবচেয়ে পরিপক্ক এবং অভিজ্ঞ দল সুইজারল্যান্ড। গ্রানেট জাকা এবং ম্যানুয়েল আকাঞ্জের মতো অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া সুইস রক্ষণ প্রাচীর ভাঙা যে কোনো দলের জন্যই কঠিন। বড় টুর্নামেন্টে প্রায়ই জায়ান্ট কিলারের ভূমিকায় থাকা নাটিরা এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। 13টি বিশ্ব আসরে অংশ নেয়ার ঐতিহ্য থাকলেও কোয়ার্টার ফাইনালে মাথা ঠুকে মরেছে সুইজারল্যান্ডের আশা ভালোবাসা।
2022 সালে স্বাগতিক দেশ হিসেবে প্রথমবারের মতো অংশ নেয়ার পর দ্বিতীয়বার বিশ্বকাপে এসেছে কাতার। এবার অবশ্য এশিয়ান বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাত ও ওমানকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে তারা। 2022 বিশ্বকাপে কোনো পয়েন্ট না নিয়ে গ্রুপ পর্ব থেকে ফিরলেও এবার আকরাম আফিফ ও আল মোয়েজ জুটি স্বপ্নাতুর করছে দ্য মেরুনদের। কাতারের মতো বসনিয়া ও হার্জেগোভিনাও এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলছে। প্লে অফে তারা ওয়েলস ও ইটালিকে হারিয়ে এসেছে। দলগত সংহতি এবং কাউন্টার অ্যাটাকিং ফুটবল পুঁজি করে কানাডা বা সুইজারল্যান্ডের মতো ফেভারিটদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে হার্টশেপ ল্যান্ট্রা। পরাগামান, এটিএন বাংলা। বিশ্বকাপের 100 বছরের ইতিহাসে এমনটা আগে কখনো দেখা যায়নি। স্পেন দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারের। তবু ফুটবল বিশ্ব বলছে এটাই এখন পৃথিবীর সেরা দল। ইউরো 2024 জয়ের পর লা রোজারা উত্তর আমেরিকায় আসছে একটাই স্বপ্ন নিয়ে। 2010-এর পর আবারও বিশ্বকাপ জয়। তারুণ্য নির্ভর এই দলটি স্বপ্ন দেখাচ্ছে গোটা স্পেনকে। বিস্তারিত জানাচ্ছেন রায়হান রাসেল। ফুটবল দুনিয়ায় এখন একটাই প্রশ্ন, এই স্পেনকে রুখবে কে? ইউরো জিতে আসা এই দলটা এবার বিশ্বকাপ ট্রফিতেও হাত রাখতে চায়। কোচ লুইস দে লা ফুয়েন্তে এখন এমন একটা দল গড়েছেন যেখানে তারুণ্য আর অভিজ্ঞতা মিলেছে এক অদ্ভুত সমীকরণে। দল ঘোষণাতেই সবচেয়ে বড় চমক দিয়েছে স্প্যানিশ কোচ। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম স্পেন দলে নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার। উল্টো বার্সেলোনা থেকে সুযোগ পেয়েছেন 8 জন। স্কোয়াডে সবার আগে আসা নামটাই লামিনে ইয়ামালের। মাত্র 16 বছর বয়সে ইউরো 2024-এ যেভাবে আলো ছড়িয়েছেন তা দেখে থমকে গিয়েছিল গোটা ফুটবল বিশ্ব। মিডফিল্ডে স্পেনকে টেক্কা দেওয়ার সাহসকার, এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন্দ্রের মুখে আছেন 2024 সালের ব্যালন ড'র জয়ী রড্রি। রক্ষণে নির্ভরতার প্রতীক মাত্র 18 বছর বয়সের পাও কুবারসি, সঙ্গে অভিজ্ঞ লাপের্তো। গোলপোস্টে উমাই সিমিওন, তবে বিকল্প হিসেবে রয়েছে ডেভিড রায়া আর জোয়ান গার্সিয়া। এইচ গ্রুপে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে স্প্যানিশরা, নবাগত কেপ ভার্দে, সৌদি আরব আর উরুগুয়ে। তবে সহজ ভেবে বসে থাকার সুযোগ নেই। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে কিছু একটা করে দেখাতে চাইবে। আর কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি আরব। উরুগুয়ে তো সবসময় আলাদা গল্প লেখে। মনোযোগে একটু ছেদ পড়লে বিপদ আসতে পারে স্প্যানিশদের উপর। রায়হান রাসেল, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। টাইমস অফ ইসরায়েল, আল জাজিরা সহ একাধিক বৈশ্বিক গণমাধ্যমে বলা হয়, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলার জবাব দিতে উত্তর ইসরায়েলে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুকে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। মধ্যাঞ্চলের কারাজ শহরের পাশেও বিস্ফোরণ হয়েছে। রাশিয়ার সাথে চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে একটি ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তিতে পৌঁছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের অন্যতম প্রভাবশালী সদস্য গ্রেস মেং আবারও নির্বাচনে প্রার্থী হচ্ছেন। ডেমোক্র্যাট দলীয় প্রাইমারি নির্বাচন ঘিরে তার সভা সমাবেশে অংশ হিসেবে জামাইকার ইলহাম একাডেমিতে গ্রেস মেং বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মূলধারার রাজনীতিক ফখরুল ইসলাম দেলোয়ারের সঞ্চালনায় সাউথ এশিয়ান ফর গ্রেস মেং ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে তিনি অতীতের মতো আগামী নির্বাচনেও বাংলাদেশি আমেরিকানদের সমর্থন ও ভোট প্রত্যাশা করেন।
এবারে খেলার খবর। মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার জন্য ভিসা এবং স্টেডিয়ামে প্রবেশের অনুমতি নিয়ে চলমান বিতর্কের মধ্যে মেক্সিকো পৌঁছেছে ইরান ফুটবল দল। নিউজিল্যান্ড, মিশর এবং বেলজিয়ামের সঙ্গে গ্রুপ জিতে থাকা ইরান তাদের 3টি ম্যাচে যুক্তরাষ্ট্রে খেলবে, কিন্তু তাদের বলা হয়েছে ম্যাচের দিন তাদের বিমানে করে আসা যাওয়া করতে হবে। এটি তাদের 6ষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণ। আগামী 16 জুন বাংলাদেশ সময় সকাল 7টায় লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইরান। গ্র্যান্ড স্লামের খরা কাটালেন আলেকজান্ডার জেরেভের। আগে 3বার ফাইনালে উঠলেও জিততে পারেননি। অবশেষে রোলা গারোয় প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জার্মান তারকা। ফরাসি ওপেনের ফাইনালে নাটকীয়তায় ভরা 5 সেটের লড়াইয়ে দ্বিতীয় বাছাই জেরেভ 6-1, 4-6, 6-4, 6-7 ও 6-1 গেমে হারান ফ্লাভিও কোবিলাকে। 1996 সালে বরিস বেকার অস্ট্রেলিয়ান ওপেনার জেতার পর জার্মানির প্রথম পুরুষ হিসেবে গ্র্যান্ড স্লামে চ্যাম্পিয়ন হলেন জেরেভ। 2 বছর আগে এখানে ইয়ানিক সিনারের কাছে ফাইনালে পরাজিত হয়ে শিরোপা ছুঁতে পারেননি জেরেভ। সেখানে এবার তার হাতে ধরা পড়ল অধরা মাধুরী। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। 9,30,000 কোটি টাকার এবারের বাজেটে অগ্রাধিকার পাচ্ছে 11টি খাত। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। টিকা কিনতে বছরে খরচ হচ্ছে প্রায় 1,500 কোটি টাকা। আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদনে তাগিদ বিশেষজ্ঞদের। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 5টি দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত। মাঝরাতের ঝাঁকুনিতে আতঙ্কিত মানুষ। এবং বিশ্বকাপে বি গ্রুপে ফেভারিট কানাডা এবং সুইজারল্যান্ড। কাউন্টার অ্যাটাকের ফুটবল দিয়ে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কাতার ও বসনিয়া এবং হার্জেগোভিনা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।